হ্যাঁ, 2 নম্বর পয়েন্টে যে পাওয়ার ট্রান্সফার হয়ে আসবে সেটাকে আমরা পি ছিলাম, এবং তার ইকুয়েশনটা এরকম এসেছিল 2 পয়েন্টের ভোল্টেজের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই 2 পয়েন্টের মধ্যে যে রিঅ্যাক্ট্যান্স এর মান, টোটাল রিঅ্যাক্ট্যান্স এর মান, সেইটা ইনটু সাইন অফ ডেল্টা। ডেল্টাটা হচ্ছে এই V1 এবং V2 এর মধ্যে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স। যদি V1 এর অ্যাঙ্গুলার পজিশন V2 থেকে অ্যাঙ্গুলার পজিশনের থেকে বড় হয়, তাহলে V1 থেকে V2 এর দিকে পাওয়ার ট্রান্সফার হয়। বুঝতে পেরেছো? আর যদি V2 এর অ্যাঙ্গুলার পজিশনটা বড় হয় V1 এর থেকে, তাহলে পাওয়ার ট্রান্সফার হবে V2 পয়েন্ট থেকে V1 এর দিকে। এই দুটো লাস্ট ক্লাসে আমি আলোচনা করে এসেছিলাম। তো এখানে ডেল আমি বলছি, ডেলটা বলছি V1 এর অ্যাঙ্গুলার পজিশন, অর্থাৎ 1 নম্বর পয়েন্টের অ্যাঙ্গুলার পজিশন। এই যে আমি বলেছিলাম এটা 1 নম্বর পয়েন্টের অ্যাঙ্গুলার পজিশন। আর V2টাকে আমি ধরেছি ইনফাইনাইট বাস, যার ফলে তার অ্যাঙ্গুলার পজিশনটা রেফারেন্স বাস, এই হিসেবে এটা এসছে। এটা গতদিনে আমি ক্লাস এটা শেষ করে আসছিলাম। তারপরে আমি এসেছিলাম ইকুয়ালের ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করে এসেছিলাম, যে আমাদের যে সুইং ইকুয়েশন আমরা প্রথমে ডিডিউস করে এসেছি, এটা একটা অ্যাক্সেলারেশন আর কি, কিন্তু রিলেটিভ অ্যাক্সেলারেশন। এই ইকুয়েশনটা আমরা প্রথম ক্লাসের দিকে আমরা বর্ণনা করে এসেছিলাম। সেটা ছিল এইটা সুইং ইকুয়েশনটা, এখানে ছিল এই যে সুইং ইকুয়েশন আমি নির্ণয় করে এসেছিলাম এই জায়গাটায়। এই জায়গাটা মুছে গেছে, এখানে মানে কেটে গেছে। এটা ছিল ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই বাই এফ ইন্টু এইচ। এইচটা হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্ট অফ দ্য রোটার, আর ইন্টু পিএ হচ্ছে অ্যাক্সিলারেটিং পাওয়ার। পিএ মানে হচ্ছে পিএম মাইনাস পিই, তার মানে মেকানিক্যাল পাওয়ার ইনপুট টু দি টারবাইন মাইনাস ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ফ্রম দি জেনারেটর। এই দুটোই ইলেকট্রিক্যাল পাওয়ার এখানে। এখানে আমাদের মেগাওয়াট ফর্মে এই দুটো, এই পিএটা হচ্ছে ওই দুটোর বিয়োগফল, এবং এটাকে আমরা বলছিলাম অ্যাক্সিলারেটিং পাওয়ার। তাহলে আমরা এই আমরা এর পরের ইকুয়েশনটা, এই যে সুইং ইকুয়েশন যেটা বার করে এসেছিলাম, যেটা আমরা বলে এসেছিলাম যেটা একটা নন লিনিয়ার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার নন লিনিয়ার ইকুয়েশন। এর কোনো সলিউশন, ডাইরেক্ট সলিউশন নাই। আমাদের যে কোনো আইটারেটিভ মেথডে যেতে হয়। অনেকগুলো আইটারেটিভ মেথড আছে, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে এসেছিলাম, যেখানে তোমার অয়লার মেথড, মডিফাইড অয়লার মেথড, রাঙ্গাকুতা মেথড, এইসব অনেকগুলো মেথড আছে যেটা দিয়ে ওই সুইং ইকুয়েশনকে সলভ করা যায়। সুইং ইকুয়েশনটা হচ্ছে এর ডিপেন্ডেন্স ভেরিয়েবলটা হচ্ছে ডেল্টা, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে টাইম। ভেরিয়েবলটা হচ্ছে টাইম, নিচের দিকে যেটা ডিটি। তার মানে ওটা ডেল্টা এগেনস্টে, টাইমের এগেনস্টে ডেল্টার পজিশনটা, রোটার অ্যাঙ্গেলের পজিশনটা, রিলেটিভ পজিশনটাই হচ্ছে ওটা নির্ণয় করা। তো আমি আজকে ওটা তো আমরা সুইং ইকুয়েশনও আলোচনা, এই সরি, এই যে ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া আলোচনা করে এসেছিলাম, যে সুইং ইকুয়েশনকে অ্যাকচুয়ালি সলভ না করে, যে কোনো নিউমেরিক্যাল মেথড দিয়ে সলভ না করে ক্লাসরুম এনভায়রনমেন্টে একটা টেকনিক ব্যবহার করা হয়, সেটাকে আমরা ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া বলে থাকি। এইটা গতদিনে আমরা আলোচনা করে এসেছিলাম। সেখান থেকে আমরা লাস্টলি এই ইকুয়েশনে যেটা দাঁড়িয়েছিল, যে এইরকম একটা কার্ভ, যে কার্ভটা আমরা, এটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ। বুঝতে পেরেছো? পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ যেটা ওই যে আগে ইকুয়েশন করে এসেছি, V1 V2 ডিভাইড বাই এক্স ইজ ইকুয়াল টু পি ইলেকট্রিক্যাল। হ্যাঁ, সেই অ্যাঙ্গেলের কার্ভ, এটা হচ্ছে পির কার্ভ, ইলেকট্রিক্যাল পাওয়ারের কার্ভ। আর এই দিক হচ্ছে ডেল্টা, এই দিক হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। বুঝতে পেরেছো তো? এই দিক হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার বা পাওয়ার। এখন এই A1 আর A2 দুটো এরিয়া বলেছিলাম। A1টা হচ্ছে যে আমাদের যখন ফল্ট হলো, ফল্ট হওয়ার পরে পাওয়ার ট্রান্সফার যখন কোলাপস করে গেল, কোলাপস মানে জিরো হয়ে গেল ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটটা, তখন পুরোটাই এই পি অ্যাক্সিলারেটিং পাওয়ার হচ্ছে পিএম মাইনাস পি ইলেকট্রিক্যাল। তার মানে পি ইলেকট্রিক্যাল যদি জিরো হয়ে যায়, তাহলে পুরোটাই পিএম এর সঙ্গে সমান অ্যাক্সিলারেটিং পাওয়ার। সেই পাওয়ার দিয়ে রোটার অ্যাঙ্গেল বেড়ে গেল, রোটার স্পিড বাড়লো। এরকম জায়গাটা ক্লিয়ার করার পরে আমাদের এখানে সিস্টেমের সঙ্গে হুকড হচ্ছে, কারসার আমি যেখানে দেখাচ্ছি, এখানে সিস্টেমের সঙ্গে হুকড হলে এটা ইলেকট্রিক, সেই পাওয়ারের লাইন এখানে এসে আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুটে যদিও স্পিড অনেক বেশি, সিনক্রোনাস স্পিডের থেকে পৌঁছে গেছে অনেক বেশি তো উঁচুতে, তখন এখানে রিটার্ডেশন অ্যাপ্লাই হলে আস্তে আস্তে আবার ব্রেক করে মতন রিটার্ডেশন হয়ে হয়ে আলটিমেটলি স্পিড আবার কমতে কমতে ঠিক এই জায়গাটা সিনক্রোনাস স্পিডে পৌঁছে গেল। তাহলে এই আবার ব্যাক করবে, যেটা লাস্ট ক্লাসে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তাহলে আমরা দেখে আসলাম
যে এই এরিয়াটা, যে এই শেডেড এরিয়াটা, এটার ভিতরে লেখা আছে A2, এটা পড়া যাচ্ছে না খুব একটা ভালো করে, এইটা হচ্ছে A2, আর এই এরিয়াটা হচ্ছে A1। তা A1 এরিয়াটা হচ্ছে যে ফল্ট হওয়ার পরে, ফল্ট ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত যতটুকু কাইনেটিক এনার্জি, অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি রোটারের মধ্যে ইনজার্ট হলো, ঢুকলো, সেই কাইনেটিক এনার্জিটা এইখানে ব্রেক, যখন ফল্ট ক্লিয়ার হয়ে গেল, ব্রেক অ্যাপ্লাই করার পরে এই পুরো এনার্জিটা সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছানোর মধ্যে ডেসিভেট করে গেল। এই দুটো এরিয়া যদি সমান হয়, এটি হচ্ছে ইকুয়ালের ক্রাইটেরিয়া। আমরা এই ইকুয়ালের ক্রাইটেরিয়া গতদিনে আলোচনা করেছিলাম। এখানে কিছু রিলে ইকুয়েশন আছে, যে ইকুয়েশন গুলো ওই অঙ্কটা লাগবে। ইকুয়েশনের মধ্যে এই যে সেই অ্যাক্সেলারেশন, আমাদের এই অ্যাক্সেলারেশনটা ওখানে ছিল পাই এফ বাই এইচ। তো পাই এফ বাই এইচ মানে ওমেগা এস বাই টুয়াইস এইচ, একই কথা। ওমেগাকে ভেঙে দিলে টুয়াইস পাই এফ, আর নিচে হচ্ছে টুয়াইস এইচ। তা 2 কাটা গেলে উপরে থেকে পাই এফ ডিভাইড বাই এইচ, এইটা ওখানে দেখানো হয়েছিল। আমরা ইকুয়েশনটা এইভাবে লিখছি। তাহলে এই ইকুয়েশনটাকে অ্যাক্সেলারেশন ইকুয়েশন ডিউরিং ফল্ট, যখন ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা ছিল, এইটা হচ্ছে ডিউরিং ফল্ট। এইটা থেকে যদি আমি তার রিলেটিভ অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে ইন্টিগ্রেট করেছি, ইন্টিগ্রেট করলে ইকুয়েশনটা এসে দাঁড়ালো। এখানে কেটে যাচ্ছে ইকুয়েশনটা, কিন্তু এখানে আসছে যে ডাব্লিউএস, এইটা আর কি, এটা আমাদের আসছে এখানে, সোজা কথা এখানে আসছে ডি বাই ডিটি, ডি বাই ডি ডেল বাই ডিটি ইজ ইকুয়াল টু টুয়াইস, এই যে ওমেগা এ, ওমেগা এস ডিভাইড বাই টুয়াইস এইচ ইন্টু পাই পিএম ইন্টু টি, হ্যাঁ, আর প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, মানে অ্যাট ইনিশিয়াল কন্ডিশনে রোটারের যে রিলেটিভ স্পিড সেটা ছিল 0, কোন সিঙ্ক্রোনাস স্পিডের বাইরে কোনো স্পিড ছিল না, সেটা 0 ছিল। তাহলে আমরা, এইটাই ছিল আমাদের রোটারের স্পিড, রিলেটিভ স্পিড। তারপরে যদি আমরা ওখান থেকে রোটারের অ্যাকচুয়াল অ্যাঙ্গুলার পজিশন বার করতে চাই যে কোনো টাইমে, তাহলে ওটার থেকে আরো এক দফা ইন্টিগ্রেট করলে, এটা কেটে গেছে শীটটায়, যদি এখান থেকে দেখা যায় হয়তো একটু ক্লিয়ার হবে। এই ইকুয়েশনটা ভাঙলেই তোমরা বুঝতে পারবে। এইটা যদি আমি আর এক দফা ইন্টিগ্রেট করি ওই ইকুয়েশনটা, তাহলে হবে ডেল, এখানে ডি ডেল বাই ডিটি কে ইন্টিগ্রেট করলে ডেল, আর এখানে ছিল ওমেগা এস বাই টুয়াইস এইচ পিএম ইন্টু টি ছিল, তো এটাকে ইন্টিগ্রেট করলে হাফ টি স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ডেল 0। এটা হচ্ছে যে রোটারের ইনিশিয়াল কন্ডিশনে যখন ফল্ট হয়নি, তখন রোটারের যে অ্যাঙ্গুলার পজিশনটা কত ছিল, সেটা ছিল ডেল 0। সেই ডেল 0টা বসিয়েছে। কথা বুঝতে পেরেছো? এই ডেল 0টা আমাদের এসছে এখান থেকে। এইটা ছিল অরিজিনালি রোটার যখন ফল্ট হয়নি, এইটা নর্মাল অপারেশনের সময় এতটা ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট ছিল, এই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুটির সমান ছিল তখন। এটা ছিল রোটারের ইনিশিয়াল অ্যাঙ্গুলার পজিশন। সেই জন্য এখানে আমার আসলো যে ডেল 0। তো যদি আমি অ্যাঙ্গেল কতটা চেঞ্জ হলো ক্যালকুলেট করতে চাই এই প্রবলেমে, তাহলে দেখা যাবে যে এইটা এই পাশে দিয়ে গেলে ডেল মাইনাস ডেল 0, এটা হচ্ছে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, ইজ ইকুয়াল টু, তখন হবে যে ওমেগা এস ডিভাইড বাই 4 পা এইচ পিএম টি স্কোয়ার। আর এটা তো ওই দিকে গেলে চলে গেল, ডেল 0টা এই সাইডে চলে গেলে, যদি চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল চাই। আর যদি অ্যাকচুয়াল রোটার অ্যাঙ্গেল চাই, ক্যালকুলেট করতে চাই, তাহলে এই আসলো। এটা আমাদের গত দিনের ক্লাসে। এই দেখো, এই ইকুয়েশনটা আর এক দফা এখানে লিখেছে, যখন ফলটা ক্লিয়ার হচ্ছে, যেখানে আমাদের এখানে আসছে এই জিনিসটা, এই যে এই পয়েন্টের ডেল সি তে যখন পৌঁছলো, তখন ফলটা ক্লিয়ার হয়ে গেল। রোটার অ্যাঙ্গুলার পজিশন ডেল সি তে হলে, ফল্ট ক্লিয়ার হলে আমাদের সেই সময় যদি আমরা চাই যে রোটারের অ্যাকচুয়ালি স্পিডটা কত ছিল, তাহলে দেখো অ্যাট ইনস্ট্যান্ট অফ ফল্ট ক্লিয়ারিং, অর্থাৎ ডেল সি তে, এবং তখন টাইম যদি টিসি বলি, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে টিসি, এই টাইমটাকে টি এর জায়গায় টিসি বলছি, ফল্ট যখন ক্লিয়ার হচ্ছে এই টাইমটা। আর রোটারের এইটাকে যদি অ্যাকচুয়াল অ্যাঙ্গুলার পজিশন চাই, যে ফল্টটা যখন ক্লিয়ার হলো সেই টাইমে রোটারের অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত, তাহলে এইটাকে আরেক দফা ইন্টিগ্রেট করলে ডেল এট ইজ ইকুয়াল টু টিসি টাইমে, এবং এইটা আসবে আসলে ডেল সি, এই ভ্যালুটা তখন আসবে ডেল সি ইজ ইকুয়াল টু, এই যে ওমেগা 4 পাই পিএম টি স্কোয়ার, এই যে এটা তো টি স্কোয়ার, হাফ টি স্কোয়ার আসবে, তো হাফ, এই যে হাফ হাফ এখানে 4 হয়ে গেল, প্লাস ডেল 0। এই যে ইকুয়েশন গুলো হলো, এইগুলোই আমি এই প্রবলেমটা সলভ করতে ব্যবহার করব।
পরীক্ষার সময় হর হামেশা এই প্রবলেমটা আসে, অনেক সেমিস্টারই আমি দিয়ে থাকি এই কোশ্চেন, সিম্পল কোশ্চেন, তোমরা একটু মাইনুটলি দেখলেই পারবে। বলছে কি একটা জেনারেটরের এই 4 পোলের জেনারেটর 50 হার্টজ, তার এমভিএ পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ রেটিং দেওয়া আছে, আর এর এইচ এর মান দেওয়া আছে এই 8 মেগাজুলস পার এমভিএ। এই অঙ্কটা বলছে যে ফাইন্ড দ্য স্টোরড কাইনেটিক এনার্জি বা স্টোরড এনার্জি ইন দ্য রোটার অ্যাট সিনক্রোনাস স্পিড। হ্যাঁ, তারপরে বিটা হচ্ছে ইফ দ্য মেকানিক্যাল ইনপুট ইজ সাডেনলি রেজ টু 80 মেগাওয়াট ফর অ্যান ইলেকট্রিক্যাল লোড অফ 50 মেগাওয়াট। বি পার্টে বলছে কি 50 মেগাওয়াটে রান করছিল নর্মাল কন্ডিশনে 50 মেগাওয়াটে, তার মানে নিশ্চয়ই তখন ইনপুটটা ছিল, মেকানিক্যাল ইনপুটটাও 50 মেগাওয়াটের ছিল, যার ফলে কোনো রিলেটিভ ভেলোসিটি ছিল না। কিন্তু বি পার্টে এসে হঠাৎ করে ওই 50 মেগাওয়াট লোডটার জন্যই আমি ইনপুট পাওয়ারটা অনেক বাড়িয়ে দিলাম, 80 মেগাওয়াটে তুললাম, তাহলে তখন রোটারের যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে, যেটা বাড়তি অ্যাক্সেলারেশন, রোটারের সিনক্রোনাস স্পিডের বাড়তি যে অ্যাক্সেলারেশনটা, সেই অ্যাক্সেলারেশনটা আমাদের নির্ণয় করতে বলছে। আর এখানে বলছে নেগলেক্টিং মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল লসেস, এটা আমরা বাদ দিতে বলছি। সি পার্টে বলছে কি এই যে এখানে অ্যাক্সেলারেশন হলো, আমরা অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করলাম, এইটা যদি আমরা 10 সাইকেল ধরে কন্টিনিউ করাই, 10 সাইকেল ধরে যদি কন্টিনিউ করাই, তাহলে ফাইন্ড দ্য চেঞ্জ ইন টর্ক অ্যাঙ্গেল। তাহলে রোটারের যে অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল অফ দ্য রোটার, মানে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল, সোজা কথায় এটা টর্ক অ্যাঙ্গেল, চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল মানে রোটারের যে টর্ক অ্যাঙ্গেল, তার মানে রোটার অ্যাঙ্গেল, and rotor speed in RPM, revolution per minute, at the end of this period, অর্থাৎ 10 সাইকেল পরে রোটারের চেঞ্জ ইন অ্যাঙ্গেল কত হবে, রোটার অ্যাঙ্গেল কত হবে, আর রোটারের স্পিড কত দাঁড়াবে, এটা নির্ণয় করতে বলছে অঙ্কটা। তো এ পার্টে তো সোজা স্টোরড কাইনেটিক এনার্জি, যেটা আমাদের ওই ইকুয়েশন থেকে, এইচ এর যে ইকুয়েশন আমরা সুইং ইকুয়েশন যখন ডিডিউস করি, এইচ ইজ ইকুয়াল টু আমরা লিখেছিলাম H is equal to stored kinetic energy at synchronous speed in megajoules divided by machine rating in MVA. এইটা ছিল H এর ডেফিনেশন। মানে এই পার্টটা রেটিং অফ দ্য মেশিন যদি এই বাঁ পাশে নিয়ে যাও, তাহলে H এর মান হয় stored energy in the rotor divided by machine rating। আমি stored energy চাচ্ছি ক্যালকুলেট করতে, H ইন্টু মেশিনের রেটিং। এইচ এর মান দেওয়া আছে, মেশিনের রেটিং দেওয়া আছে, যে 100 MVA, আর মেশিনের এইচ এর মান হচ্ছে 8 মেগাজুলস পার এমভিএ। এখান থেকে এটা 800 মেগাজুলস হয়ে গেল। এখন বলছে বি পার্টে আসো, মেকানিক্যাল ইনপুট পাওয়ারটা ছিল 80 মেগাওয়াট, ইলেকট্রিক্যাল আউটপুটটা 50 মেগাওয়াট। এই নর্মাল কন্ডিশনে এই দুটো পাওয়ারের মান সমান থাকার কথা নর্মালি, যখন হেলদি কন্ডিশনে অপারেট করে জেনারেটর, তার মানে দুটোই 50 মেগাওয়াটে ছিল। তো হঠাৎ করে বলছে এই বি পার্টে এসে এই 50 মেগাওয়াট আউটপুটের জন্য ইনপুটটা বাড়িয়ে 80 মেগাওয়াট করা হলো। তাই যদি হয় তাহলে অ্যাক্সিলারেটিং পাওয়ারটা হবে 80 - 50 = 30 মেগাওয়াট। তো আমাদের সুইং ইকুয়েশনটা এই যে দেখো, এখানে আমি লিখে এসেছি একদম রিয়েল ভ্যালুতে, এই পিএটা হচ্ছে অ্যাকচুয়াল মেগাওয়াট। তা আমি পরীক্ষার সময় অনেক সময় এটাকে ইকুয়েশনটাকে আমি লিখেছি, তোমাদের খেয়াল আছে, এই ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার, যেটা অ্যাক্সেলারেশন, ইজ ইকুয়াল টু এই পার্টগুলোকে এই সাইডে নিয়ে গেলে এটা দাঁড়াচ্ছিল পাই এফ বাই এইচ ইন্টু পিএ। তো পাই এফ বাই এইচ, বুঝতে পেরেছো, ইন্টু পিএ। এই পিএটা হচ্ছে, আমি যা বলতে চাচ্ছি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, এটা তো ছিল রিয়েল ইউনিটে, এই পিএটা ছিল রিয়েল ইউনিট অর্থাৎ মেগাওয়াট। আমি যদি এটাকে পিইউতে কনভার্ট করতে চাই, তাহলে এস রেটেড দিয়ে ভাগ দিয়েছিলাম আমি ওই সুইং ইকুয়েশন নির্ণয়ের সময়। তখন উভয় দিকে এস রেটেড মানে মেশিনের পাওয়ার, মেশিনের রেটিং। তো বুঝতে পেরেছো, দুই দিকে যদি মেশিনের রেটিং দিয়ে ভাগ দিই, তাহলে এই এস রেটিং আর এস রেটেড আর নিচেরটা এস রেটেড কেটে যেয়ে এই যে ওমেগা এস ডিভাইডেড 2h ডিভাইড বাই ওমেগা এস ইন্টু ডিটি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডি স্কোয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কোয়ার। এখানে যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে পিএ ডিভাইডেড বাই মেশিনের রেটিং, মেশিনের রেটিংটাই আমি বেস যদি ধরে দিই, তাহলে এইটা হচ্ছে মেগাওয়াটে ডিভাইডেড বাই বেস পাওয়ার।
তাহলে এটা তখন পি তে হয়। তোমরা এইভাবেও করতে পারো, কথাটা এইভাবে করতে পারো। এখানে দেখো পি এর মান হচ্ছে 30 টয়েস পাই এফ ডিভাইডেড বাই 2, এইচ এর মান হচ্ছে 8 আর মেশিনের রেটিং হচ্ছে 100, এটা ভাগ দিলে হচ্ছে এই ভ্যালু। পরীক্ষার সময় তোমরা এটাও করতে পারো, বা সেই পাই এফ বাই এইচ ইন্টু পিএ, তা পিএটাকে তখন পিউ ভ্যালু নিতে হবে। পিউ করতে গেলে এটা 30 মেগাওয়াট ইজ ইকুয়াল টু 30 ডিভাইড বাই 100, তখন হবে 0.3 পিইউ। এই ইকুয়েশনটা তখন এইগুলো লেখা যাবে না, পাই এফ ডিভাইড বাই এইচ ইন্টু পি, এটা সব ইকুয়েশন ঠিক আছে। পি এর মানটা তখন 100 না হয়ে হবে, এই 30 না হয়ে হবে 30 ডিভাইড বাই 100 মানে 0.3। এই যে কথাটা এখানে এসছে 30 ডিভাইড বাই 100 মানে হচ্ছে 0.3। এভাবেও করা যায় আর কি অঙ্কটা। যাই হোক, এটা আসলে অ্যাক্সেলারেশনটা আসলো আমার এই ভ্যালু, ইলেকট্রিক্যাল ডিগ্রি ডিভাইড বাই সেকেন্ড স্কোয়ার। এখন আমি চাচ্ছি যে যদি এই অ্যাক্সেলারেশনটা সি পার্টে বলছে কি, এটা আমাদের বার হয়ে গেল যে আমাদের অ্যাক্সেলারেশন কত, সেটা বার হয়ে গেল বি পার্টে। এখন সি পার্টে বলছে কি এই অ্যাক্সেলারেশনটা 10 সাইকেল ধরে চালাতে হবে। 10 সাইকেল মানে এটাকে টাইমে যদি কনভার্ট করো তাহলে 10 সাইকেল মানে হচ্ছে 0.2 সেকেন্ড। মানে 1 সাইকেল মানে হচ্ছে 0.02। আমরা জানি 50 হার্টজ সিস্টেমে আমাদের অঙ্কে বলে দিচ্ছে এটা 50 হার্টজ। তো 50 হার্টজ মানেই হচ্ছে তোমার এই 10 সাইকেলস মানেই দাঁড়াচ্ছে আমার হচ্ছে 0.2 সেকেন্ড। ঠিক আছে? তো 1 সাইকেল সমান হচ্ছে 0.02, তার মানে 10 ইন্টু 0.02 সমান হচ্ছে 0.2 সেকেন্ড। এটাকে আমি ডেল্টা টি বলছি। যাক, এটা একটা টাইম মানে ডেল্টা টি, আমি এটা টাইমের স্টেপ হচ্ছে এই টাইমটা 0.2 সেকেন্ড একটা স্টেপ, এই টাইম। আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি এই সেই সুইং ইকুয়েশন মানে অ্যাক্সেলারেশন, মনে রেখো এই অ্যাক্সেলারেশনটা কিন্তু রোটারের অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন না, রিলেটিভ অ্যাক্সেলারেশন in respect with respect to synchronous speed, তার রেসপেক্টে এটা অ্যাক্সেলারেশন রোটার। তা এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি পাও এখানে আসবে টি, এই যে 337.5 ইন্টু টি বা ডেল্টা টি। ঠিক আছে? তো প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে রোটারের কোনো, যখন হেলদি কন্ডিশনে রোটারের কোনো রিলেটিভ স্পিড ছিল না, তখন এটা 0। তার মানে এটাই দাঁড়াচ্ছে তোমার, এই 0 যদি এই পাশে আনো তাহলে চেঞ্জ ইন স্পিড, অ্যাকচুয়াল স্পিড ডিভাইডেড মাইনাস ইনিশিয়াল স্পিড, তার মানে এটা এইটাই দাঁড়াচ্ছে চেঞ্জ ইন স্পিড। এটা আমাদের চেয়েছে, এটাও করতে হবে পাঠের। তা আমার যদি দরকার হচ্ছে যে চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল বার করতে বলছে, তার মানে এটাকে আরেক দফা ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করলে দেখো ডেল আর এইদিকে প্লাস ডেল জিরো আসবে, তো সেই ডেল জিরোটাকে এইদিকে নিয়ে যেয়ে আমি এখানে নিয়ে লিখছি আমি ডি ডেল। এই যে ডেল ডেল কথাটা হচ্ছে যে ডেল সাইন যেটা ইনটু ডেল ইজ ইকুয়াল টু হাফ, এই ইকুয়েশনে যদি করো তাহলে এই ভ্যালু ইনটু হাফ ডেল ডেল ডিটি স্কোয়ার, তার মানে হাফ, এই যে হাফ ইনটু এই ভ্যালু ইনটু ডেল ডিটি স্কোয়ার। ঠিক আছে? তো এই ডেল টির ভ্যালু হচ্ছে 0.2, এই ভ্যালুটা বসালে এখানে যে ইকুয়েশন মানটা আসবে সেই মানটা এখানে মুছে গেছে, তোমরা করে নিতে পারবে। এই যে হাফ ইন্টু 337.5 ইন্টু 0.2 স্কোয়ার, তার মানে এটা হবে 0.04। এটা ক্যালকুলেট করলে দেখো কত যেন একটা হবে আর কি। আমার কাছে এখানে যেহেতু মুছে গেছে তোমরা করে নিতে পারবো স্বচ্ছন্দে, কেটে গেছে আর কি আমার ওই এর সময় স্ক্যান করার সময়। তা এখন হলো তাহলে আমার চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল বার হয়ে গেল, এই ভ্যালু, এটা হবে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে। চেঞ্জ ইন রোটার অ্যাঙ্গেল এই মান যেটা হবে সেটা হবে ইলেকট্রিক্যাল ডিগ্রিতে। এরপরে আরেকটা পার্ট আছে যে চেঞ্জ ইন স্পিড চেয়েছে। তো চেঞ্জ ইন স্পিড তো এই যে এই ইকুয়েশন অলরেডি বার করা হয়েছে, চেঞ্জ ইন স্পিড, সেখান থেকে চেঞ্জ ইন অ্যাঙ্গেল এসছে। তো চেঞ্জ ইন স্পিডের এইটাই আমি এখানে আসি, এই সেই চেঞ্জ ইন স্পিড, এই ইকুয়েশনটাই এখানে আবার লিখছি। ডেল টির মান বসিয়েছি 0.2, এটা মানে হচ্ছে 67.5 ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড, রিলেটিভ স্পিড অফ দি রোটার। ঠিক আছে? তো আফটার 10 সেকেন্ড এটা দাঁড়ালো রিলেটিভ স্পিড। তাহলে বাট এখন এইটা আসছে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডে,
কিন্তু একটা জিনিস আমার তো বার করতে হবে রোটারের অ্যাকচুয়াল স্পিড ইন আরপিএম এ। এই ভ্যালুটা কি করে আরপিএম এ নেবে দেখো, রিভলিউশন পার মিনিট, এটা ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ডে আছে। এটা ফর্মুলাটা করতে গেলে তোমরা মেশিন যখন পড়ে আসো, দেখো একটা আমরা জানি যদি একটা 2 পোলের মেশিন হয়, জ্যাটার হয়, তাহলে এই 2 পোলের জ্যাটার যদি একটা রোটেশন দেয় তাহলে 1 সাইকেল হয়, তাই না? সেই ফর্মুলাটা কি, যদি দুটো রোটেশন হয় তাহলে 2 সাইকেল দেয়। কিন্তু যদি 4 পোলের হতো তাহলে একটা রোটেশন দিলে 2 সাইকেল হতো। সেটা দেখো, এই ফর্মুলাটা কিন্তু মেশিনে তোমরা পড়ে এসছো এখানে, সাইকেলস পার রিভলিউশন ইজ ইকুয়াল টু P/2। এটা হচ্ছে ফর্মুলাটা, সাইকেলস পার রিভলিউশন ইজ ইকুয়াল টু P/2। তা আমাদের এখানে হচ্ছে 4 পোলের মেশিন, অঙ্কে দেওয়া আছে 4 পোলের মেশিন, তাহলে সাইকেলস পার রিভলিউশন ইজ ইকুয়াল টু 4/2 ইজ ইকুয়াল টু 2। তার মানে 2 সাইকেলসে হচ্ছে 1 রেভলিউশন, 1 রেভলিউশনে 2 সাইকেলস। এই কথাটা আমি আবার উল্টো করে লিখেছি, 1 রেভলিউশন সমান হচ্ছে 2 সাইকেলস। তা 2 সাইকেলস মানে কত, 1 সাইকেলে কত হয় 360 ডিগ্রি, তাহলে 2 সাইকেলস হচ্ছে 2 × 360 বা 720 ডিগ্রি। আমি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি, আমি যদি এটাকে দিয়ে ইলেকট্রিক্যাল ডিগ্রি দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে রিভলিউশন আসবে, রিভলিউশন পার সেকেন্ডে হবে। এই যে দেখো, এই যে ইলেকট্রিক্যাল ডিগ্রি পার সেকেন্ড, এটাকে যদি আমি ইলেকট্রিক্যাল ডিগ্রিকে যদি 720 দিয়ে এটা ভাগ দিই তাহলে রিভলিউশনে কনভার্ট হবে। তাহলে আমার এই যে এই 67.5 কে আমি 720 বা 2 × 360 দিয়ে ভাগ দিয়ে এইটাকে রিভলিউশন পার সেকেন্ডে কনভার্ট করব, কিন্তু আমার লাগবে তো পার মিনিটে। তার মানে এটাকে 60 দিয়ে গুণ দিলেই রিভলিউশন পার মিনিট। এই ভ্যালুটা আসলে 5.625 আরপিএম, রিভলিউশন পার মিনিট। তাহলে এটা হচ্ছে যে চেঞ্জ ইন স্পিড, চেঞ্জ ইন স্পিড ডিউরিং, এই যে 10 সাইকেল ধরে যে চললো তাতে করে রোটারের যে স্পিডের পরিবর্তন হলো সেটা হচ্ছে এই 5.625 আরপিএম। তাহলে রোটারের 10 সাইকেল পরে অ্যাকচুয়াল স্পিডটা কত হবে যদি ক্যালকুলেট আমরা চাই, তাহলে দাঁড়াবে এই যে নিউ স্পিড আফটার 10 সাইকেলস ইজ ইকুয়াল টু আসছে এই যে এই ভ্যালুটা আমাদের, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড ডিউরিং হেলদি কন্ডিশনে 120 f/p আমরা জানি, প্লাস চেঞ্জ ইন স্পিড, তাহলে হচ্ছে 1500, এটা হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1500 যেহেতু 4 পোলের মেশিন, প্লাস এই চেঞ্জ ইন স্পিড, তার মানে এইটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল স্পিড। তাহলে আমাদের 10 সাইকেল পরে রোটারটার স্পিড, অ্যাকচুয়াল স্পিড দাঁড়াবে এইটা। অঙ্কটা এটাই চেয়েছিল, এই অঙ্কটা প্রায় আসে আর কি পরীক্ষার সময়। আমি এরপরে আমি একটু অন্য জায়গায় যাই, এই সবগুলো তো আমি শেষ করে এসেছি। তাহলে আমাদের এখন আসলো যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া, যে জিনিসটা আমরা এখান থেকে দেখলাম যে দুটো এরিয়া এখানে আসছে, এই দুটো এরিয়া আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে যে এই এরিয়া A1 এবং এরিয়া A2 যদি সিস্টেমটা স্টেবল থাকতে হয় তাহলে এরিয়া A1 আর এরিয়া A2 দুটোর এরিয়া সমান হতে হবে। এটাকে আমাকে প্রমাণ করতে হবে, বুঝতে পেরেছো? ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার জন্য এটাকে প্রমাণ করতে হবে। যদি এই দুটো এরিয়া সমান হয়, ক্যালকুলেট করে দেখা যায়, তাহলে আমরা বুঝবো যে এটা স্টেবল সিস্টেম। আর যদি দুটো এরিয়া সমান না হয় তাহলে আর সিস্টেম স্টেবল থাকবে না। এইটাকে প্রমাণ করার জন্য দেখো এখানে নিয়ে এসেছি আমি এই জিনিসটা, যে প্রুফ, এই যে ফর ডিটারমিনেশন অফ স্টেবিলিটি আন্ডার ট্যানজেন্ট কন্ডিশন ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ইজ অ্যাপ্লিকেবল। ও এর একটা লিমিটেশনের কথা কতদিনে বলে এসেছিলাম, যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করা যায়, এটা বাস্তবসম্মত না, এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই হয় না, শুধু থিওরিটিক্যাল স্টাডির পারপাসে ক্লাসরুম এনভায়রনমেন্টে বোঝানোর জন্য ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ইউজ করা হয়। তার প্রধান কারণ হলো যে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া তখনই অ্যাপ্লাই করা যায় যখন কেবলমাত্র একটা জেনারেটর ইজ কানেক্টেড উইথ এন ইনফাইনাইট বাস। সেই কথাই এখানে দেখো যে ফর ডিটারমিনেশন স্টেবিলিটি আন্ডার ট্যানজেন্ট কন্ডিশন ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া ইজ অ্যাপ্লিকেবল কখন, only when one single machine is swinging or is connected with respect to an infinite bus, is connected with an infinite bus. এইটা লিমিটেশন, কিন্তু বাস্তবে তো কোনোদিন একটা মেশিন ইনফাইনাইট বাসে থাকে না।
আমাদের যে গ্রিড, ন্যাশনাল গ্রিড, সেখানে কি একটা জেনারেটর থাকে নাকি? অনেক জেনারেটর কানেক্টেড আছে গ্রিডের সঙ্গে। তার মানে প্রত্যেকটা ইনফাইনাইট বাস যদি ধরি, যে সিদ্ধিরগঞ্জের যে জেনারেটর কানেক্টেড হচ্ছে 400 কেবির বাসের সঙ্গে, তেমনি ভাবে আশুগঞ্জের যে জেনারেটর তারা কানেক্টেড হচ্ছে ইনফাইনাইট বাসের যে বাস কানেক্টেড হচ্ছে, সেটাও 400 কেবির বাস, মানে লাইনটা 400 কেবির গ্রিড যেটা আর কি। এরকম ধরনের দেশে যত জেনারেটর, বিশেষ করে 400 সিস্টেমের জন্য, কেভি সিস্টেমের জন্য, সবগুলোই ওই 400 কেভিতে ইনফাইনাইট যেটা বাসের, ওইটাকে আমরা বলছি ইনফাইনাইট বাস। সেখানে কানেক্টেড অনেক জেনারেটর কানেক্টেড, একটা না। তো যাই হোক, এখন ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াটা প্রুফ দেখো ওই দুটো এরিয়াটা কিভাবে সমান হবে। এটা করতে গেলে আমি সুইং ইকুয়েশনটা আগে নিয়ে আসি। এই যে সেই সুইং ইকুয়েশন, হ্যাঁ, টুয়াইস এইচ, ওই যে পাই এফ বাই এইচ ডিভাইড বাই টুয়াইস পাই এফ বাই এইচ, এটাকে এই দিকে নিয়ে যাই। হ্যাঁ, এইচটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিই, আর পাই এফ কে 2 দিয়ে গুণ দিই, তাহলে ওমেগা এস, মানে টুয়াইস এইচ ওমেগা এস। এইভাবে লিখলাম ইকুয়েশন, সুইং ইকুয়েশন। তা অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা জানি, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা রোটারের রিলেটিভ টু সিনক্রোনাস স্পিড, এই এই অ্যাক্সেলারেশনটা কিন্তু রিলেটিভ অ্যাক্সেলারেশন। এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা হচ্ছে রিলেটিভ টু সিনক্রোনাস স্পিড, সেটা কিন্তু আমরা ডিফাইন করছি এইভাবে, ডিডেল। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা, এটা হচ্ছে এইটা অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ভেলোসিটি। এই রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে আমরা ওমেগা দ্বারা নামকরণ করতে পারি। ওমেগার মানে হচ্ছে অ্যাকচুয়াল স্পিড মাইনাস সিনক্রোনাস স্পিড, এটাকে আমরা লিখতে পারি। এটাকে আমরা সংক্ষেপে ওমেগার নামকরণ করি। এটাকে 2 নম্বর ইকুয়েশন। এখন 2 নম্বর ইকুয়েশনকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা তো ডি স্কয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি, এইভাবে দাঁড়াবে। এটা 3 নম্বর ইকুয়েশন নামকরণ করো। এখন এই 3 কে যদি একে বসাও, তাহলে দেখো এই যে ডি স্কয়ার ডেল ডিভাইড বাই ডিটি স্কয়ার কে রিপ্লেস করছি, এইটাকে রিপ্লেস করছি এই ইকুয়েশন দ্বারা, হ্যাঁ, এই ইকুয়েশন দ্বারা। ঠিক আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা ডি ডেল। তাহলে এইটাকে যদি এখানে নাও, তাহলে ডি ওমেগা ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু পি এম মাইনাস পি ইলেকট্রিক্যাল। আমি 3 নম্বরকে 1 নম্বরে বসিয়ে দিলাম, এই ভ্যালুটা, শুধু এই ভ্যালুটা বসালেই আমাদের এইটা আসলো, 4 নম্বর ইকুয়েশন আসলো। এখন এখানে মনে রেখো, এই যে ওমেগার কথা যেটা আসলো, যে যদি রোটার স্পিড সিনক্রোনাস থাকে, তাহলে তো ওমেগার ভ্যালু 0, কারণ এখানে তো অ্যাকচুয়াল স্পিড আর সিনক্রোনাস স্পিড সেম, রিলেটিভ স্পিড 0। যদি সিনক্রোনাস স্পিডের বাইরে যায়, তখনই একটা রিলেটিভ স্পিড আসবে, তখন এর ভ্যালু 0 না। এই হলো জিনিসটা। এখন আমি এই 4 নম্বর ইকুয়েশনকে দেখো, উভয় দিকে এইটা দ্বারা গুণ দিই, ওমেগা আর ইজ ইকুয়াল টু ডি ডেল ডিভাইড বাই ডিটি, এইটা দ্বারা গুণ দিচ্ছে এই 4 নম্বর ইকুয়েশন। দেখো এটাতে গুণ দিলে তাহলে কি দাঁড়ায়, এই লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে ওমেগা আর গুণ দিচ্ছি আমি সেট, আর এই সাইডে গুণ দিচ্ছি ডি ডেল ডিভাইড বাই ডিটি, এটা গুণ দিচ্ছি। এই যে এইটাকে আমি লেফট হ্যান্ডে 4 নম্বর ইকুয়েশনে লেফট হ্যান্ডে গুণ করছি, আর এইটাকে রাইট হ্যান্ডে গুণ করছি, তাহলে ইকুয়াল হবে, ইকুয়ালিটি থাকবে, বহাল থাকবে। এখানে এই 2টাকে, এই সাইড থেকে 2টাকে এখানে নিয়ে আসো, নিয়ে আসলে ইকুয়েশনটা যেটা দাঁড়ায়, সেটা দাঁড়াও, দেখো এই যে এইটাকে 2 ওমেগা ইন্টু ডি ওমেগা ডিভাইড বাই ডিটি, এটাকে লিখতে পারি এই যে ডিটি ডি ওমেগার স্কয়ার ডিভাইড বাই ডিটি, এটা আমি লিখতে পারি। এটাকে ডিফারেন্সিয়েট করো না, করলেই এইটা ভেঙে এটা দাঁড়ায়। আমি এই ফর্মটাকে এই ফর্মে লিখতে পারি। আর ডান সাইডে তো আছে পি এম মাইনাস পি ইলেকট্রিক্যাল ডি ডেল ডিভাইড বাই ডিটি, এটাকে আমি 6 নম্বর বলবো। এখন এই যে ওমেগাটা হচ্ছে রিলেটিভ স্পিড, এটা কিন্তু স্কয়ার। এখন দেখো এই ইকুয়েশনটায়, 6 নম্বর ইকুয়েশনকে আমি যদি উভয় মানে ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু দুটো লিমিট দিই, ডেল 1 এবং ডেল 2, এই দুই লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেট করি, তাহলে কি হচ্ছে দেখো, এই সাইডটা এরকম ভ্যালু দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশনের পরে লিমিট বসানোর পরে এই ভ্যালু দাঁড়াচ্ছে, আর এই সাইডে তো এইটা আছে, এখনো ভাঙেনি। এইটা কি করে আসলো সেটা একটু ব্যাখ্যা দিই। এটাকে ইন্টিগ্রেট করছো, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে তোমার এইটা আসে, এটা তো তখন কনস্ট্যান্ট আর কি, এই ভ্যালু তো কনস্ট্যান্ট। যাই দেখো কিরম ধরনের আসছে, যে এই দুটো সাবস্ক্রিপ্টস ওমেগা 2 আর ওমেগা 1,
এই দুটো সাবস্ক্রিপ্ট কিভাবে বলছে দেখ, ওমেগা আর 1 corresponds to those for points limit delta, limits of delta আর কি, অর্থাৎ দুই লিমিট যেটা ডেল্টা 1 আর ডেল্টা 2, তার মানে ওমেগা আর 1টা করসপন্ড টু দ্যাট এট ডেল 1, আর ওমেগা আর 2টাকে বলছে করসপন্ড টু দ্যাট এট ডেল্টা 2। তার মানে রোটার যে সুইং করে যাচ্ছে, যখন ডেল 1 এ ছিল তখন তার রিলেটিভ ভেলোসিটি W1, আর যখন ডেল্টা 2 তে যাচ্ছে তখন তার রিলেটিভ ভেলোসিটি ডেল্টা ওমেগা আর 2 নামকরণ করছি। ঠিক আছে, এখন যদি এই দুই জায়গাতে রোটার স্পিড যখন, রোটারের অ্যাঙ্গেল যখন ডেল 1 এ দাঁড়াবে, তখন যদি স্পিডটা সিঙ্ক্রোনাস হয়, আবার যদি ডেল্টা 2 তে যখন পৌঁছে তখন যদি সিঙ্ক্রোনাস হয়, তাহলে তো এই WR1 আর WR2 দুটি জিরো হয়। কথাটা আবার রিপিট করি, যে আমি বলতে চাচ্ছি যে রোটারের যে রিলেটিভ পজিশন, যেটা ভেলোসিটির, এই যে WR1 রিলেটিভ ভেলোসিটি দুটো পজিশনটা, যদি ডেল 1 এর সময় WR1 বলছে, ডেল্টা 2 সময় যখন পৌঁছলো তখন এটা বলছি WR2। তো যখন ডেল 1 এ পৌঁছলো তখন তার স্পিড যদি সিঙ্ক্রোনাস থাকে, তাহলে WR1 এর মান তো নিঃসন্দেহে জিরো হবে। আবার রোটার যখন সুইং করে ডেল্টা 2 পৌঁছবে, তখন যদি স্পিড সিঙ্ক্রোনাস থাকে, তাহলে তো এর WR2 এর ভ্যালু জিরো হবে। সেই কথাটা বলতে চাচ্ছি। তো আমি সেই বিবেচনাতে এটাকে জিরো ধরছি, ধরে নিচ্ছি যে ডেল 1 আর ডেল্টা 2 এমন দুটো অ্যাঙ্গুলার পজিশন অফ দি রোটার, যখন রোটার সেই দুই পজিশনে পৌঁছলে ভেলোসিটি জিরো হয়, রিলেটিভ ভেলোসিটি জিরো হয়। তাহলে আমার এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে দুটোই জিরো, এটা জিরো, রাইট হ্যান্ড সাইডটা এই আছে। তার মানে ইকুয়েশনটা 7টা এরকম ধরে রাখা দাঁড়ালো। কথাটা বুঝতে পেরেছো তো? এখন আমাকে ওই ডেল 1 আর ডেল্টা 2 দুটো স্পিড সিঙ্ক্রোনাস সেরকম দুটো পয়েন্ট খুঁজে নিই। তুমি ফিগার 2 তে দেখো, ফিগার 2 তে যদি যাও, আমি দেখি তো এখানে সেরকম দুটো পয়েন্ট কোথায় আছে আমাদের এখানে। ফিগার 2, এই যে দেখো, এই বি তে দেখো, এই বি ফিগারে দেখো, যখন যখন এটা হেলদি কন্ডিশন এখানে তো সিঙ্ক্রোনাস স্পিড ছিল হেলদি কন্ডিশনে, তাই না? তার মানে রোটার অ্যাঙ্গেল যখন ডেল 0, হেলদি কন্ডিশনে রোটার অ্যাঙ্গেল ছিল ডেল 0, এই পয়েন্ট এখানে রোটার সিঙ্ক্রোনাস স্পিড ছিল। আবার যখন রোটার ম্যাক্সিমাম ফল্ট ক্লিয়ারের পরে সুইং করে ম্যাক্সিমাম এখানে যখন পৌঁছালো, তখনও সিঙ্ক্রোনাস স্পিডে পৌঁছালো। আমি বলতে চাচ্ছি করসপন্ডিং দুটো পয়েন্ট, আমি ডেল 1 কে যদি ডেল 0 বলি আর ডেল্টা 2 কে যদি ডেল এক্স বলি, তাহলে এই দুই পয়েন্টে রোটার স্পিড সিঙ্ক্রোনাস ছিল। ঠিক আছে তো? তাই যদি হয়, তাহলে তুমি দেখো এখানে আমি সেই দুটো পয়েন্টকে আমি এরকম ভাবে লিখলাম আর কি। আমার এই যে বলছি যে ফ্রম ফিগার টু সাচ পয়েন্টস, ওই ডেল 1 আর ডেল 2 সেরকম দুটো পয়েন্টস কি কি, আর অ্যাট এ অ্যান্ড ই, ওই যে দেখালাম ফিগার, এবং এ পয়েন্টে রোটার অ্যাঙ্গুলার পজিশন হচ্ছে ডেল 0, আর ই পয়েন্টে রোটার অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল এক্স, সুইং করে ম্যাক্সিমাম যেটা যাচ্ছে। তাহলে আমি ইকুয়েশনটা লিখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা এই ডেল 0 আর উপরেটা হচ্ছে ডেল এক্স। আচ্ছা, তাহলে তোমাদের জন্য বোধহয় জটিল হচ্ছে না আস্তে আস্তে এই জায়গাগুলো? হ্যাঁ, এটা একটু কনসেন্ট্রেশন লাগবে, এটা ঠিকই। আমি একটু এই জায়গাটায় কনসেন্ট্রেশন লাগবে এই কারণে যে ফিগারের সঙ্গে আমাকে মেলাতে হবে জায়গাটা, ফিগারের সঙ্গে এই ফিগারটার সঙ্গে আমাকে ওই দুটো রিলেট করতে হচ্ছে আর কি। এটা এ এবং এটা ই, রোটার সুইং করে যখন দেখো হেলদি কন্ডিশনে এই একটা পয়েন্ট ছিল এ, যেখানে তার করসপন্ডিং রোটার অ্যাঙ্গেল ছিল ডেল 0 যখন সিঙ্ক্রোনাস স্পিড। আবার এখান থেকে ফল্ট হলো, এখানে ফল্ট ক্লিয়ার হলো, ফল্ট ক্লিয়ার হয়ে ই পয়েন্টে যখন সুইং করে ম্যাক্সিমাম গেল, তখন তার রোটার অ্যাঙ্গেল পজিশন, এই সুইং করে ম্যাক্সিমাম গেল তখন কিন্তু সিঙ্ক্রোনাস স্পিড, এখানে এসে ডেল এক্স, ওই পয়েন্ট দুটোই রেফার করছি আর কি। তো সেই বিবেচনাতে আমি ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারছি, ডেল 0 থেকে ডেল এক্স। তার মানে এই আমি দুটো ইকুয়েশনকে ভেঙে দিচ্ছি, একটা হচ্ছে ডেল 0 থেকে ডেল সি পর্যন্ত একটা,
আর প্লাস ডেল সি থেকে ডেল এক্স। আবার কার্ভে যেতে হচ্ছে, না হলে এই জায়গাটা বুঝতে সুবিধে হওয়ার স্বার্থে, যে ডেল জিরো থেকে ফল্ট হলো এখানে এসে ডেল ক্লিয়ার হলো যখন ডেল সি, তাহলে এই একটা এরিয়া হচ্ছে। আবার ডেল সি থেকে ফল্ট ক্লিয়ার হয়ে এই পর্যন্ত সুইং করে গেল, এটা একটা এরিয়া হচ্ছে। কথা বুঝতে পেরেছো তো? সেই জন্যই আমাদের ওই দুটো এরিয়া আমাদের ব্যবহার করতে হচ্ছে আর কি। তা সেই জন্যই দেখো এখানে আমি ভেঙে ফেলেছি টোটালটা, ডেল সি জিরো থেকে ডেল এক্স পর্যন্তকে দুভাগে ভাগ করছি। ডেল জিরো থেকে ডেল সি পর্যন্ত এই পিরিয়ডটা ছিল ফল্ট, যখন সিস্টেমে ফল্ট আছে, আর এই পিরিয়ডটা হচ্ছে ফল্ট ক্লিয়ার হওয়ার পরের পজিশন, ডেল সি থেকে ডেল এক্স। এইটা ভাঙলে, এটাকে যদি তুমি ভেঙে ফেলো, যেমন এই লেফট হ্যান্ড সাইডটা রাখো এই সাইডে, আর এই সাইডটা রাইট হ্যান্ডে নিয়ে যাও, তাহলে এটা তখন মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে পিই মাইনাস পিএম, ডেল সি টু ডেল এক্স। এখন এইখানে কার্ভ থেকে দেখো তুমি ভালো করে ক্লিয়ার করলে যে আমাকে এখানেই যেতে হয় আবার, যখন ফল্ট হলো, যেখানে ইকুয়াল, আবার কার্ভে একটু যেতে হচ্ছে, কারণ কার্ভটাই মেনলি ইউজ করছে। এখানে যখন ফল্ট হলো, এই পয়েন্টে ফল্ট হলো, ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা জিরো, পিই জিরো, শুধু আছে পিএম। পিএম মানে এই সেই লাইন, পিএম এর লাইন। তার মানে তুমি অ্যাজ ইফ ইন্টিগ্রেট করছো এই পিএম এর লাইন ধরে এই পয়েন্ট থেকে ডেল সি পর্যন্ত ইন্টিগ্রেট করছো, তাহলে তো শুধু এরিয়া এ হয়, এই এরিয়াটা আসে। আবার এখানে সে ডান পাশে যেটা ডেল সি থেকে ডেল এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করছো, পি ইলেকট্রিক্যাল, যেটার কার্ভটা হচ্ছে একেবারে পুরো এই কার্ভ, এই কার্ভের থেকে পুরো লাইন মাইনাস পিএম, এই পিএম এর লাইন যদি বিয়োগ দাও, হোয়াইট পার্টটা যদি বিয়োগ দাও, তাহলে এই পুরো এরিয়া ডেল সি থেকে ডেল এক্স এর পুরো কার্ভের পুরো এরিয়াটা থেকে যদি এই সাদা অংশ বিয়োগ করো, তাহলে তো থাকে এটুকু। তাহলে ওখান থেকে এসছে এরিয়া এ ওয়ান সমান এরিয়া এ টু। এই হলো জিনিসটা। তো আমার মনে হচ্ছে এইটা, এই আমাদের জিনিসটা আমি এই পর্যন্তই দিয়ে থাকি মেনলি। আর একটা জিনিস বলে রাখি শেষ করার আগে, আজকে হয়তো শেষ করা গেল না, আর একটা ক্লাস আমার লাগবে। পুরো চ্যাপ্টার তো শেষ হবে না, যতটা যেতে পারি ততটুকুই আমার থাকবে আর সিলেবাসে। ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া, হোয়াট ইজ স্টেট ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া? যদি বলে ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া কি, এই একটা জিনিস, হোয়াট ইজ ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া, তার উত্তরটা হবে ওই যে প্রথম দিকে ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া প্রথমে দেওয়া ছিল, যে ইট ইজ এ টেকনিক by which the stability of a system can be studied or examined without solving the swing equation. এটাকে ছিল ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া। যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া, তাহলে এটা একটা টেকনিক যেটা দিয়ে সুইং ইকুয়েশনকে সলভ না করে এটা দিয়ে আমরা স্ট্যাবিলিটি স্টাডি করতে পারি। আর স্টেট ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া যদি কেউ বলে, তাহলে দাঁড়াবে এই অংশটুকু। এইটা হচ্ছে 16 নম্বর পৃষ্ঠার এই অংশটাকে হচ্ছে স্টেট ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া। কি সেটা? যে ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়া স্টেটস দ্যাট whatever kinetic energy is added to the rotor following a fault, fault মানে ফল্ট হওয়ার পরে, হ্যাঁ, ফল্টের সময়, ফল্ট হওয়া থেকে ফল্ট অবস্থায়, সেই কি বলছে, সেই এনার্জিটা must be removed after the fault to restore the rotor to synchronous speed. এই কার্ভ থেকে আসো, এইটাই হচ্ছে সেই ইকুয়ালেরিয়া ক্রাইটেরিয়ার স্টেটমেন্ট। তাহলে কি সেই স্টেটটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি যতটুকু অ্যাড করছো রোটারে ডিউরিং ফল্ট অর ফলোইং এ ফল্ট, সেটা মাস্ট বি রিমুভড, রোটার থেকে সেটাকে রিমুভ করাতে হচ্ছে in order to restore the rotary speed at synchronous speed. এইটা এইখানে কার্ভ থেকেও আমি আর একটু এক্সপ্লেন করলে হবে। এই যে এরিয়া A1 যেটা, এটা হচ্ছে যে এখানে ছিল এই পয়েন্টে এসে ফল্ট হলো, হেলথি কন্ডিশনে এই পয়েন্টে অপারেট করছিল, এতটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটি পাওয়ার সমান, রোটার অ্যাঙ্গেল ছিল এরকম, ফল্ট হলে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার 0 হয়ে গেল, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফার নাই, তার মানে পুরোটাই পিএম, অ্যাক্সিলারেটিং পাওয়ার পিএম। রোটার এইখানে শুধু টারবাইনের ভিতর থেকে স্টিম ইনপুট হচ্ছে, কিন্তু কোনো ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ার নাই।
মানে পুরো যে এনার্জিটা স্টিম ঢোকাচ্ছে টারবাইনে পুরোটাই রোটারের বাড়তি স্পিড তৈরি করতে সাহায্য করছে, সেই এরিয়াটাই হচ্ছে A1। তার মানে এটা হচ্ছে যে অ্যাডিশনাল কাইনেটিক এনার্জি অ্যাডেড টু দি রোটার ডিউরিং ফল্ট, ফল্টের সময় যে এনার্জিটা রোটারের মধ্যে ঢোকানো হচ্ছে অ্যাডিশনাল এনার্জি। আর এই এরিয়া A2টা দেখো, এটা হচ্ছে ফল্ট ক্লিয়ার হওয়ার পরে এই যে অ্যাডিশনাল এনার্জিটা এইটা এখানে ডেসিপেট করছে। তার কারণ এখানে রোটারের স্পিড, আমাদের রোটারের ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়ারটা বেশি মেকানিক্যালের থেকে, তার মানে এখানে রিটার্ডেশন, রোটারকে রিটার্ডেশন মানে রোটারে অ্যাজ এ ব্রেক অ্যাপ্লাই করা হয়েছে। এইটা ব্রেকটা দিয়ে এই যে অ্যাডিশনাল এনার্জি ইনপুট দেওয়া হয়েছিল সেই পুরো এনার্জিটা এই ব্রেকের মধ্যে এখানে ডেসিপেট করানো হয়ে গেছে। তাহলে এই দুটো এরিয়াই সমান হতে হচ্ছে। এইটাই হচ্ছে ইকুয়াল ক্রাইটেরিয়ার স্টেটমেন্ট, সেই কথাটাই ওখানে বলেছে। তা পরীক্ষার সময় যদি আসি স্টেট ইকুয়াল ক্রাইটেরিয়া, তাহলে এই জিনিসটা, এই যে এই কথাটা state equilibrium states that whatever kinetic energy, অনেকে লেখে whatever additional kinetic energy যাই হোক is added to the rotor following a fault or during a fault must be removed after the fault clearance to restore the, অনেকে আবার fault clearance লেখে after the fault বললেও হয়, to restore the rotor to sequence speed। এটি হচ্ছে তার স্টেট। তাহলে এখান থেকে খুব থিওরিটিক্যাল প্রশ্ন আসে যে what is equilibrium criteria, state the equilibrium criteria, what is the limitation of equilibrium criteria। the limitation টা আগেই বলে এসেছি যে when a single machine generator is connected to an infinite bus then the equilibrium criteria is আমরা হচ্ছে যে লিমিটেশন, দ্যাট ইজ দি লিমিটেশন। কারণ ইকুয়ালিব্রিয়াম ক্রাইটেরিয়া কেবলমাত্র অ্যাপ্লাই করা যায় যখন একটা জেনারেটর ইনফাইনাইট বাসে কানেক্টেড আছে, হুইচ ইজ নট ভেরি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি তো একটা জেনারেটর দিয়ে হয় না। এই হলো তার লিমিটেশন। তার মানে when a single generator is connected to an infinite bus only then equilibrium criteria is applicable, which is not very practical. This is the limitation. আর এইটা গেল। আর অঙ্ক এই একটা আছে, অঙ্কটা এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এই মোটামুটি ভাবে এখানে আসে। আমি পরের দিনে লাস্ট ক্লাসে যতটা যেতে পারবো ততদূরই আমাদের এই হিসেবে রাখবো সিলেবাসের মধ্যে, দেখি কত আমরা যেতে পারি। তাহলে আমি আজকে এই পর্যন্ত সেরে দিয়ে আমি স্টপ বন্ধ করে দিই, তারপরে তোমাদের সঙ্গে যেটা আছে সেই ডিসকাশনটা তোমরা বলছো যে একটু ডিসকাস করতে চাই স্যার, আমি একটু বলে দেবো যে সেখানে